সেকশন 16(1) আমি এটা পড়ছি, আপনাদের শুনুন। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যাডভাইসারি বোর্ড গঠন করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যাডভাইসারি বোর্ড গঠন করবে। এই বোর্ডের শ্রমিকদের প্রতিনিধিদের সংখ্যা মাত্র 5 জন। সরকার ও মালিকদের প্রতিনিধি 30 জনের বেশি। এই বোর্ডের কি হবে? কি প্রেসক্রিপশন হবে? শ্রমিকদের পক্ষে প্রেসক্রিপশন হবে? হতে পারে? আইনের মধ্যে কিন্তু বলা আছে যে কি বলে, যে মহিলা কর্মীদের জিজ্ঞেস করা হবে, আপনি কি রাত্রের ডিউটি করবেন? আপনি কি মর্নিং শিফটের ডিউটি করবেন? আচ্ছা, কোন মহিলা আছে বলবে যে না, করবো না? যদি সে কনসেন্ট না দেয়, সেই প্রাইভেট সেক্টর এমপ্লয়ার, গভর্নমেন্ট সেক্টর বাদ দিল, প্রাইভেট সেক্টর এমপ্লয়ার তার করে দেবে, তার চাকরি রাখবে? বলে, গুড বাই ম্যাডাম, ইউ গেট দিস পেমেন্ট অফ দিস মান্থ অ্যান্ড টাটা বাই বাই ফ্রম দ্য নেক্সট মান্থ। মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে এখন আমাদের কাজ হয়েছে, ইউনিয়ন হয়েছে, কাজ হয়েছে যে পশ্চিমবাংলার শ্রমিক কোন রাজ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোন রাজ্যে পড়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে, এখান থেকে আমরা সেই রাজ্যের সেই জেলার নেতাদেরকে টেলিফোন করি। এবার সেখান থেকে ম্যানেজমেন্টের সাথে বা ওই কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু কম্পেনসেশন, আর ডেড বডিটা কফিনে নিয়ে আসা, বাড়িতে পৌঁছে দেওয়া। কি দারুণ কাজ আমরা করছি। নমস্কার। সব প্রশ্ন চলবে আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হলো শ্রমবিধি। আপনারা হয়তো অনেকেই জানেন যে পুরনো 29টি শ্রম আইন বাতিল করে গত বছর অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার 4টি নতুন শ্রমবিধি লাগু করে। এখন এই শ্রমবিধিগুলোকে নিয়ে শুরু থেকেই নানা স্তরে নানা বিতর্ক চলেছে। বিশেষত শ্রম যে ইউনিয়নগুলি আছে তারা এগুলো নিয়ে বিরোধিতা করেছেন। কিন্তু এগুলোতে আসলে ঠিক কী বলা হয়েছে, বিরোধিতার কারণ কি, সমস্যাগুলোই বা কী? এই যে আগামী 12ই ফেব্রুয়ারি প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন মিলে যে ধর্মঘট ডেকেছে, সর্বভারতীয় ধর্মঘট, সেটাই বা কেন? এই সব কিছু নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা আলোচনার জন্য পেয়ে গিয়েছি একজন প্রবীণ ব্যক্তিত্বকে, দেবাঞ্জন চক্রবর্তী, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস অর্থাৎ সিটুর রাজ্য কমিটির অন্যতম সম্পাদক। দেবাঞ্জনবাবু, আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্য স্বাগত জানাই। নমস্কার। প্রথমে একদম একটা প্রাথমিক বিষয় দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যে এই যে 4টে যে বিধি আনা হয়েছে, শ্রম কোড যে 4টে, প্রথমটা হচ্ছে বেতন বিধি 2019, শিল্প সম্পর্ক বিধি 2020, সামাজিক সুরক্ষা বিধি 2020, তারপরে হচ্ছে কর্মনিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি 2020। এই যে 2019, 2020 আমরা জানি যেটা পাস হয়ে আনা হয়েছে 2025 নভেম্বরে, তাহলে এই 2019, 2020 এইগুলো কেন বলা হচ্ছে, এইগুলো যদি একটু। না, সেটা হচ্ছে ওনারা ভেবেছিলেন যে ওই পার্লামেন্টে পাস করলেই এটা লাগু হয়ে যাবে। আচ্ছা। তো আপনারা জানেন যে কোভিড পিরিয়ড ছিল 20 ওই সময়টা, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিরোধী শূন্য সংসদে এই বিলগুলো পাস হয়েছে। বিরোধী শূন্য, একবার একটা হলো না, একটা একদিনে বহু সমস্ত যে সমস্ত সাংসদ ছিল তাদের বাইরে বার করে দেওয়া হলো কোনো একটা এই ইস্যুটা। এখন এই 19 আর 20 ওরা তো ভেবেছিল এটা লাগু হয়ে যাবে। এর মধ্যে সারা ভারতবর্ষে যা আন্দোলন, ধর্মঘট যা হলো, তাতে করে ওরা 5 বছর 6 বছর লাগু করতে পারেনি। ওরা আর সহ্য করছে না। বিহারের নির্বাচন ওদেরকে উৎসাহিত করেছে লাগু করে দেওয়া, কিন্তু লাগু করে দেওয়ার
ঘোষণা করার পরেও গভর্নমেন্ট গেজেটে নোটিফিকেশন হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে মালিকদের যে অ্যাসোসিয়েশনের মিটিংয়ে বলতে হয়েছে ইট উইল বি ইমপ্লিমেন্টেড ফ্রম 1st এপ্রিল 2026। তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরও 4 মাস বাদে। মানে এখন তুমি চিন্তা করো না এসব। আমরা একটা গেজেট নোটিফিকেশন করেছি, ইট ডাজন্ট মিন যে কালকেই এটা হচ্ছে। মালিকদের বলে দিয়েছে 1/4। মালিকরাও জানে যে এটা কি করতে হবে, 1/4 না এখন। সেটা হচ্ছে, এই হচ্ছে বিষয় যে ওরা চেষ্টা করবে যাতে এটা লাগু হয়, আমরাও চেষ্টা করব যাতে এটা লাগু না না হয়। হয়। তো এই যে বিরোধিতার যে জায়গাগুলো, এই যে সমস্যাগুলো আছে, সেইগুলো একটু যদি বলেন। দেখুন, এই যে 4টে শ্রম কোড আমাদের দেশে লাগু করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক দিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সার্বিক ট্রেড ইউনিয়ন, শ্রমিক কর্মচারীদের বিরোধিতায় সেটা এতদিন পারেনি। হঠাৎ করে বিহারের নির্বাচনের ফলাফলের পরে তারা উৎসাহিত হয়ে 21শে নভেম্বর সেটা ঘোষণা করেছে যে লাগু হবে। কিন্তু এই 4টে শ্রম কোড এটা আমাদের মতন দেশে ছিল না। এইটা ইউরোপের কয়েকটা দেশে চালু আছে, আচ্ছা। তাও সব দেশে নেই। লেবার অ্যাক্ট হিসেবে বিভিন্ন দেশে চালু। এখন এই কোডের মাধ্যমে কনসেশন দেওয়া হয়েছে দেশি বিদেশি মালিকদের, যে ইজ অফ ডুইং বিজনেস আচ্ছা। এর জন্য যে শ্রমিক কর্মচারীদের যে কাজের বাজার সেটা হয়ে গেল ফ্লেক্সিবল। মালিক যখন খুশি নিয়োগ করতে পারবে, মালিক যখন খুশি ছাঁটাই করতে পারবে। মালিক ন্যূনতম মজুরি দেবে কি দেবে না, কত দেবে, সেটা পর্যন্ত নির্ধারিত হয়নি। যা 1957 সালের ইন্ডিয়ান লেবার কনফারেন্সে ঠিক হয়েছিল, অ্যাজ পার ডাক্তার আক্রয়েডের ফর্মুলা অনুযায়ী। সেসবের ধার ধারেনি। আচ্ছা। লোর লেভেল মিনিমাম ওয়েজেস করবে, সেটা কি বলা নেই। এই যে কোড অন ওয়েজেস অ্যাক্ট, এটা বলতে পারেন যে এবার এই প্রথম স্বাধীনতার 78 বছর পরে 8 ঘন্টার মিনিমাম ওয়েজেস যা এতদিন ঘোষিত হতো, এবার হচ্ছে ঘন্টা পিছু ওয়েজ কত। অর্থাৎ আমার একজন এমপ্লয়ার আমাকে একটা কাজ দিল, সেই কাজটা 8 ঘন্টার মধ্যে করার কথা। আমি যদি 6 ঘন্টায় করে দিই, তাহলে আমি 6 ঘন্টারই মজুরি পাবো। মানে ওই ন্যূনতম 8 ঘন্টার মজুরিটা ওটা যে এই যে ঘন্টা পিছু মজুরির ফল, আমাকে আমার 3 জন সহকর্মীকে একটা কাজ দিল, সেই কাজটা আমরা 3 জন মিলে করব, 4 জন মিলে করব। সেটা কতক্ষণ লাগবে আমিও জানি না, কিন্তু সেটা ধরে নিল একটা ফুরন মজুরি। এটা আমাদের দেশে ছিল না। এই যে পিস রেট মজুরি, এটা পিস রেট মজুরি হয়ে গেলেই সেটা আমি ভেবেছি যে এরকম 10টা গ্লাস হয়তো আমি 48 ঘন্টায় করতে পারবো, কিন্তু পারলাম না। হয়ে গেল আরো 6-7 ঘন্টা বেশি। আমি তো 48 ঘন্টার হিসেবে একটা মজুরি পেয়েছি, কিন্তু এই যে 6-7 ঘন্টা এক্সট্রা লেগে গেল, তার মজুরি আর আমি পেলাম না। তো ফুরন মজুরি কন্ট্রাক্ট বিটুইন ওই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ার, সেখানেও মুশকিল। তারপর ধরুন যে
এখানে কোড অন ওয়েজেসের ক্ষেত্রে ধরুন এখন যে যে বর্তমান আইন সেটা হচ্ছে যদি আমি কোথাও বেতন পেলাম না, মিনিমাম ওয়েজেস সরকার ঘোষিত বেতন পেলাম না, তাহলে আমি লেবার দপ্তরে অভিযোগ করতে পারি যে সরকার ঘোষিত মিনিমাম ওয়েজেস 500 টাকা, আমার মালিক আমাকে দিচ্ছে 400 টাকা, গত 1 বছর ধরে এই হচ্ছে। তাহলে আমি মালিকের এগেনস্টে কমপ্লেন করতে পারবো, করে ওই যে 12 মাসের 100 টাকা কম সেটা তো পাবোই, প্লাস 10 টাইমস এই যে মালিক দেয়নি এই 10 গুণ বেশি পেনাল্টি ডিমান্ড করতে পারবো এখনকার যে আইন আছে। আর এখানে কিন্তু এই কথা বলা নেই। মিনিমাম ওয়েজেস না পেলে তার রিড্রেসাল কোথায় হবে এটা মিনিমাম ওয়েজেস একটা বলা নেই। এটা একটা বড় ব্যাপার যেটা আমরা মনে করছি এটা ঠিক না। তারপর ধরুন ওই যে কোড অন ওয়েজেসে ওয়েজেসের ডেফিনেশনও বদলে দিয়েছে অনেক। এটা ওয়েজেসের ডেফিনেশনের মধ্যে ধরুন বাদ যাচ্ছে, কতগুলো বাদ যাচ্ছে খালি আপনি দেখেন যে কোড অন ওয়েজেসের এই হচ্ছে বেসিক পে, ডিয়ারনেস অ্যালাউন্স আর রিটেনিং অ্যালাউন্স, এছাড়া এ তো বাদ যাবে আপনার কম্পোনেন্টস লাইক স্ট্যাটুটরি বোনাস, কমিশন, হাউস রেন্ট অ্যালাউন্স, এগুলো সব বাদ যাবে। আরও কতগুলো আছে, কন্ট্রিবিউশন অফ এমপ্লয়ার টু দ্য পেনশন ফান্ড, আরও দু একটা, মানে যেটা এখনকার ওয়েজ কম্পোনেন্টে যেটা ধরা হতো, তাহলে ওয়েজেসের ডেফিনেশনটা এমন করা হয়েছে সংজ্ঞাটা যে এমনিতেই মিনিমাম ওয়েজেস পরিমাণটা কমে আসবে এই 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 হিসাবে। কিন্তু যেটা ওই 1957-এর যে ইন্ডিয়ান লেবার কনফারেন্সের যে প্রস্তাব যেভাবে করা উচিত ছিল সেটা করা হয়নি। এখানে এই যে পরে 1992-তে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দেয় যে আরও এক্সট্রা 25% যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে? ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, কনভেন্সের খরচা বেড়েছে, আচ্ছা ডাক্তারি খরচ, হ্যাঁ ন্যূনতম বিনোদন, এই সবটা নিয়ে যা তুমি ওই 1957-এর ফর্মুলাতে করবে সেই ফর্মুলার সাথে আরও 25% যুক্ত করতে হবে, যেটা 92-তে বোধহয় বলা হয়েছিল। এটা 92-তে সুপ্রিম কোর্ট বলেছিল। এইটা এখানে উল্লেখ করা নেই। এই যে 2700 ক্যালোরি এই যে ইনটেক করতে হবে খাবার একজন লোক, আর আমাদের এই ইউনিটটা হচ্ছে স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা মানে একটা ইউনিট, এই 3টে ইউনিট যাতে তারা প্রতিদিন এই মানে খাবারটা খেতে পারে। তা আমাদের দেশে এইসব আর এখন আর চিন্তা করে লাভ নেই। প্রতিদিন কতজন লোক 2700 ক্যালোরি খাবার ইনটেক করে জানা নেই। তারপর ধরুন এখানে আইনানুগ নোটিশ না দিয়ে যদি 10 অথবা তার বেশি শ্রমিক কোনো জায়গায় ধর্মঘট করে, ধর্মঘট বেআইনি, 8 দিনের বেতন কাটা যাবে। আইনানুগ নোটিশ দিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে, 2 দিন ধর্মঘট করেছে, 10 দিনের বেতন কাটা গেছে, এক একজনের 70-80 হাজার টাকা কাটা গেল আইনানুগ নোটিশ দিয়ে। এটা বুঝতে হবে। এই যে বোনাসের নেগোসিয়েশনে কি হয়, আমরা ওই যে কোম্পানির, মানে যে কোম্পানির সাথে আমি কথা বললো সেই কোম্পানির ব্যালেন্স শিট দেখার অধিকার আমার আছে, এই আইনে সব নেই। আমি যদি অ্যালোকেবল সারপ্লাসটা কত, উদ্ধৃত টাকাটা প্রফিটের পরে কত, সেটা যদি না হয় তাহলে আমি কি করে বলবো যে আমি 8.3 নয়, আমি 10% চাই, আমি 15% চাই। তো এইটাও এখানে বন্ধ হয়ে গেল। আর একটা জিনিস যেটা আমি দেখছিলাম যে এই যে ওয়েজের ক্ষেত্রে ওদের যে প্রেস রিলিজটা ওরা বার করে যে পিআইবি থেকে, এটা আমি নিয়ম এসেছি আজকে, এরা বারবার জোর দিচ্ছে হচ্ছে এই নতুন যে সংস্কারগুলো এলো এর ফলে সময় মতো
বেতন পাবে। বারবার এই সময় মতো বেতনের উপর এটা আমি দেখছি জোর দিচ্ছে, লেখাও হয়েছে যে মানে মানে প্রত্যেকজন মজুরের অধিকার আছে সময় মতো বেতন পাওয়া। তো এই জায়গাটাকে একটু যদি মানে ব্যাখ্যা সময় করতেন। মতন বেতন, আইটি সেক্টরে সময় মতন বেতন দেয়? রাজ্য সরকারি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, কতগুলোতে সময় মতন বেতন দেয়? আমার তো মানে এই মাসের বেতনটা সামনের মাসে 7 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা, খুব বেশি হলে 10 তারিখ। আমি খুব একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি যে মোর দেন 50% সংস্থায় শ্রমিকরা 7 তারিখের মধ্যেও না, 10 তারিখের মধ্যেও না। আমাদের ট্রেড ইউনিয়ন সংগঠকদের বলতে হয়, লেবার দপ্তরে ডিসপুট দিতে হয় যে অ্যাজ পার পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট দয়া করে 7 তারিখের মধ্যে পেমেন্টটা দিন, খুব বেশি দেরি হলে 10 তারিখের মধ্যে দিন। আমার কথা হচ্ছে যে বেতনটাই তো কমে গেল, আমি এই জায়গাটাই আসছি যে বেতনটাই কমে গেল নানাভাবে, আর সেইটাকে এমন একটা ভাব হচ্ছে যে 30 তারিখের বদলে আমি 30 তারিখ শেষ হলো, 31 তারিখ শেষ হলো, 1 তারিখ 2 তারিখে আমি আপনাকে মাইনে দিয়ে দিলাম। খুব উপকার করলেন আপনি আমার, যে একবার আমার মাইনে কমে গেল, ওয়েজেসের সংজ্ঞায় আমি থাকলাম না। আমি প্রভিডেন্ট, আমি ওই ওয়েজেস কমে যাওয়া মানে প্রভিডেন্ট ফান্ডে টাকা কমবে, যা মানে ওখানে আমার ইএসআইএ মূল রোজগারের জায়গা, ইএসআইএ টাকা কমবে, সব কমবে, হ্যাঁ সমস্ত বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটগুলো, আমার গ্র্যাচুইটির টাকা কমবে সব জায়গায়। এটা মানা যাবে। তার মানে এটা অ্যাকচুয়ালি ওই এক তারপরে আবার এইখানে আরেকটা কথা, এই যে সবসময় বলে থাকে কি আছে, এই যে একটা সম কাজে সম বেতন আইন 1976, এই একটা কথাও এইখানে বলা নেই। সম কাজে সম বেতন, সম কাজে সম বেতন দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে আপনি একজন পার্মানেন্ট এমপ্লয়ি, ধরুন টেকনিশিয়ান, আমি একটা টেম্পোরারি এমপ্লয়ি, আমিও টেকনিশিয়ান, একই কাজ করি, আপনি 50,000 টাকা বেতন পান, আমি 20,000 টাকা পাই, এই সম কাজে সম বেতন এখানে বলা নেই। হয়তো আপনি আমার থেকে বেশি কাজ করছেন, হয়তো হতে পারে, এটা বলা নেই। আমি ওটা ধরেই নিলাম যে আমি বেশি কাজ করছি না, সমান সমান কাজ করছি, সমান বেতনে। আরেকটা কি, মহিলা এবং পুরুষ একই কাজ করছে, একই কাজ। এটা বিশেষ করে একটু টেকনিক্যাল জবের ক্ষেত্রে হ্যাঁ কোনো রকম ব্যাপার নেই, মহিলা পুরুষ যে একই রকম বেতন পাবে। আনঅর্গানাইজ সেক্টরের কথা তো বাদই দিন, অর্গানাইজ সেক্টরে এই অবস্থা, যে কী হবে? মানে এদের বক্তব্য অনুযায়ী তো এগুলো হয় না বলেই ওরা যে নতুন শ্রমবিধি নিয়ে আসছে সেগুলোতে এগুলো হবে, এইটা ওরা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনার কি মনে হয় এই প্রতিশ্রুতিটার কতটা মূল্য আছে? কোথায় এইখানে আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগছে যে এত অসত্য প্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকার দিচ্ছে, যে এটা বাস্তবের সাথে মিলছে না, বাস্তবের সাথে মিলছে না। সেটা আমি এর পরবর্তী আরেকটা যেটা আছে সেটা দেখবেন আরও খারাপ। এই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন 2020, এইটাতে একদম পরিষ্কার করে এটা বলতে পারি যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, নির্দিষ্ট সময়ের জন্য চাকরি, নির্দিষ্ট সময়ের জন্য চাকরি। এ ধরুন এইখানে যে দুজন ভদ্রলোক আমাদের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে সাহায্য করছেন, এইরকম অনেক, এই যে সিনে ল্যাবরেটরিতে, এই যে ওই বিভিন্ন যে স্টুডিও ফুডিও যেসব লোকজন আছে, এদের এখন পার্মানেন্ট জব বলে না না না, হ্যাঁ, মানে আমি 1 বছরের জন্য, 2 বছরের জন্য বা 3 বছরের জন্য নিতে পারি। তাহলে ওনারা কিন্তু একটা সিনেমা, একটা সিরিয়াল করার জন্য যে মাথা দরকার, যে অধ্যাবসায় দরকার, যে পরিশ্রম দরকার, সবটাই করছে 1 বছরের জন্য, 2 বছরের জন্য, কিন্তু তাদেরকে পার্মানেন্ট করা হচ্ছে না, হলো না।
ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট মানে যে কোনো শিল্পে নির্দিষ্ট সময়ের জন্য চাকরি, মানে the contract between me, contract between him and his or her employer. তাহলে ওরা কোনোদিনই ইউনিয়ন করতে পারবে না। কেন? কন্ট্রাক্ট বিটুইন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। এরা ওই 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য এরা কোনোদিন ইউনিয়ন করতে পারবে না। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের মানে আজকে সারা পৃথিবীতে দাবি উঠেছে যে সুপার অ্যানুয়েশন কন্ট্রাক্টে চাকরি দিতে হবে। তার কারণ হচ্ছে আমি 20 বছরে বা 25 বছরে চাকরি পেলাম, 60 বছরে আমাকে রিটায়ার পর্যন্ত আমি চাকরিতে, তবেই আমি ইউনিয়ন করতে পারবো। তাহলে তো ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের মাধ্যমে প্রথম কথাই হচ্ছে টাটা বাই বাই, ইউনিয়ন আর করতে হবে না। এইটা একটা বিরাট ব্যাপার, এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। এই যে ব্যাংকে সেদিনকে একটা মিটিংয়ে গিয়ে শুনলাম যে ব্যাংকে এখন দেখবেন সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংকে 365 দিনের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে। BA পাস, MA পাস বা হয়তো MBA পাস করেছে, চাকরি পাচ্ছেন। আচ্ছা দেখি স্টেট ব্যাংকে বা ইউকো ব্যাংকে বা অমুক ব্যাংকে 365 দিন তো কাজ, আচ্ছা হলেও হতে পারে একটু এক্সটেনশন হবে না। 364তম দিনে আপনাকে একটা চিঠি দেওয়া হবে যে 365 days is the last date of your apprenticeship। হয়ে গেল। সারা ভারতবর্ষে স্থায়ী চাকরির দিন শেষ। এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, এটা কোনো ট্রেড ইউনিয়ন মেনে নিতে পারে না, পারবে না। এ হচ্ছে পরিষ্কার কথা। এবং ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের যে ওরা যে 15টা যে সেক্টর দিয়েছে, ওদের টোটাল যে ভাগ করেছে, এখানে প্রথমটাই হচ্ছে FTEদের কথা বলেছে, যে ওখানে প্রথমেই ওরা মানে ওদের আবার একটা প্রতিশ্রুতি যে ফিক্সড টার্ম এমপ্লয়ীদেরকে পার্মানেন্ট এমপ্লয়ীদের মতো ট্রিট করতে হবে। কি করতে হবে? পার্মানেন্ট এমপ্লয়ীদের মতো ট্রিট করতে হবে, মানে ওদেরকে আচ্ছা আচ্ছা ফিট করলাম। ধরুন আপনি পার্মানেন্ট এমপ্লয়ি, আপনি 50,000 টাকা মাইনে পান, ওকে ওই যে 1 বছরের জন্য ওনাকে যে নিয়োগ করা হলো, ওই আপনার মতন কাজে ওকে 50,000 টাকা দেবে? সেই, হ্যাঁ, এটা মানে একেবারেই এটা মিলছে না। যাই হোক, এখানে আর একটা জিনিস লিখেছে যে ফিক্সড টার্ম এমপ্লয়িরা 1 বছর কন্টিনিউয়াস কাজ করার পর নাকি গ্র্যাচুইটি বেনিফিট পাবে। এবারে কাজটা যদি 1 বছর হয় তাহলে 1 বছর, মানে 1 বছর, আচ্ছা বুঝলাম, 1 বছরের গ্র্যাচুইটি। আপনি এখনকার যে গ্র্যাচুইটি অ্যাক্ট 1972, তাতে সিজনাল এমপ্লয়মেন্ট যারা 6 মাস কাজ করে, বছরে 6 মাস কাজ করে, সিজনাল এমপ্লয়মেন্টের জন্য একটা লামসাম অ্যামাউন্ট সে গ্র্যাচুইটি পেতে পারে। এটা কি? সেটা আমি 1 বছর কাজ করলে 1 বছরের গ্র্যাচুইটি পাবে? কি একেবারে মানে হাতি মারলাম, গন্ডার মারলাম, কি হলো? কি এমন ওয়ার্কারদের কাছে আমি একটা বার্তা পৌঁছে দিলাম গ্র্যাচুইটি দেব? এখন গ্র্যাচুইটি একটা তো তাই বলা আছে। আপনি আবার দেখবেন ওই যে ওয়েজেসের ডেফিনেশনে যে সর্বনাশটা হলো, তাহলে গ্র্যাচুইটির পরিমাণও কমে যাবে। এ ব্যাপার। এখানে ওই যে যেটা আমি বললাম যে ইজ অফ ডুইং বিজনেসে যখন খুশি ছাঁটাই, যখন খুশি ক্লোজার, সব কিছু কীরকম এখন যে আইনে আছে, আইডি অ্যাক্টে, সেটা হচ্ছে 100 জন শ্রমিক থাকলে বা তার বেশি হলে গভর্নমেন্টের মানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হবে ছাঁটাই, লকআউট, ক্লোজার, সাসপেনশন অফ ওয়ার্ক করার জন্য। এই 100টা বাড়িয়ে 300 করে দিল, যে 300 শ্রমিক বা তার বেশি হলে তবেই পারমিশন নিতে হবে। ফলে এখন যেটা হয়েছে, বর্তমানে দেশের 70% কারখানার কর্মরত, 74% অর্গানাইজড সেক্টরের ওয়ার্কার, তাদের যখন খুশি ছাঁটাইয়ের অধিকার পেয়ে গেল মালিকরা। 70% অর্গানাইজ সেক্টরের কারখানা, 74% ওয়ার্কার্স অফ দ্য অর্গানাইজ সেক্টর, তাদের যখন খুশি মালিকরা, দেশি বিদেশি মালিকরা ছাঁটাই করতে পারবে। হবে? এই তো যে আইডি অ্যাক্টের 12টা বাজিয়ে দিল। ইজ অফ ডুইং বিজনেস, তুমি যখন তুমি নাও
আর কি, আর ওই যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, তার কিন্তু কোনো সীমা নেই। মানে একজন মালিক যদি মনে করে বছরে 3 বার 4 বার 5 বার সে ওই 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 যে 365 দিন বা 1 বছর বা 2 বছরের জন্য লোক নিয়োগ করবে, সে নিয়োগ করতে পারে। একটা সময় আসবে তার কারখানায় 365 দিন এর কাজ করার লোকই বেশি, পার্মানেন্ট লোক আর নেই। এই হচ্ছে ব্যাপার, এটা সিরিয়াস ব্যাপার, এটা আমরা মেনে নেব না। যেমন আরেকটা বিষয় এখানে একটা কথা আছে, যেমন ধরুন এই যে একটা স্ট্রাইক করতে গেলে আমরা এখন আছে 7 দিন বা 14 দিন আগে দিই, এখন বলেছে 60 ডেজ, 60 দিন আগে। আচ্ছা, আজকে 13ই ডিসেম্বর, আমি স্ট্রাইক করব ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আজকে তার নোটিশ দিতে হবে 2 মাস বা 2 মাসের পরে, এটা হবে না। আরেকটা কি অবাস্তব কথাবার্তা, সেটা হচ্ছে যে ধরুন আমি একজন ট্রেড ইউনিয়ন সংগঠক, নিজে ট্রেড ইউনিয়ন করি, আমার আশেপাশে আরও অন্য লোকজনদের সংগঠিত করি। এই যে আমি নিজে ট্রেড ইউনিয়ন করি, আশেপাশের লোকদের সংগঠিত করি অন্য কারখানা, এই অপরাধে আমার জেল জরিমানা 2 হতে পারে। যেমন আমাদের রাজ্যের দার্জিলিং জেলার বর্তমান CI2 সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, সে পুরো উত্তরবঙ্গের সমস্ত ওই মোবাইল টাওয়ারের যারা কর্মী ছিল তাদেরকে ছাঁটাই করেছিল। এই ছাঁটাই করার পরে ও ওখানে স্ট্রাইক করেছে। স্ট্রাইক করার পরে ওখানে GTL ইনফ্রাস্ট্রাকচার সেটা ওকে একটা চিঠি পাঠিয়েছে, 2,38,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। গৌতম ঘোষকে চিঠি পাঠিয়েছে, আর যদি আপনি না দেন, ওই যে যেহেতু স্ট্রাইক করেছেন, তাহলে আপনার এগেনস্টে ক্রিমিনাল কেস করব। আইন লাগু হয়নি, তাতেই মালিকরা, এই অবস্থা, এই হচ্ছে এইটা হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি। এইটা তারপরে ধরুন এইখানে কি কত রকমের ওই যে স্বাস্থ্য সুরক্ষা বিধির আওতায় যেগুলো ধরুন বলা হচ্ছে, সেইগুলো নিয়ে কোথায় স্বাস্থ্য পরীক্ষা দেখবেন, একটা খালি আপনাকে বলি, একটা স্বাস্থ্য পরীক্ষার একটা, এটা হচ্ছে সেকশন 16(1), আমি এটা পড়ছি আপনাদের শুনুন। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যাডভাইসারি বোর্ড গঠন করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল অকুপেশনাল হেলথ অ্যাডভাইসারি বোর্ড গঠন করবে। এই বোর্ডের শ্রমিকদের প্রতিনিধিদের সংখ্যা মাত্র 5 জন, সরকার ও মালিকদের প্রতিনিধি 30 জনের বেশি। এই বোর্ডের কি হবে, কি প্রেসক্রিপশন হবে? শ্রমিকদের পক্ষে প্রেসক্রিপশন হবে? হতে পারে? এ কখনো হতে পারে না। আমি একটা উদাহরণ দিচ্ছি যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট তো আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। এই যে কনস্ট্রাকশন ওয়ার্কারদের যে আইন, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তাতে সেকশন 34 থেকে সেকশন 222, এই এতগুলো সেকশনে কি করে নির্মাণ শিল্পে কাজের ক্ষেত্রে নিরাপত্তা বজায় থাকবে, এটা এইবারের এই যে কোডে তা সমূলে উৎপাটিত। কোনো দরকার নেই, কিছু হবে না, গো কি হচ্ছে, ওই আপনার কেটে গেলে একটা ফার্স্ট এইড বক্স রাখতে হবে, ওই ডেটল লাগাবে, টেনচার আয়োডিন লাগাবে, তারপরে হাতে ব্যান্ডেজ বাঁধবে। এই মানে পারলে ওই এখন দেখবেন কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন ফিল্ডে যারা একটু খৈনি খায়, ওই ডিব্বার মধ্যে চুন রাখে, ও তোর পাটা কেটে গেছে, আচ্ছা একটুখানি চুন লাগিয়ে নে। ফার্স্ট এইড বক্সও থাকে না, ওই ফার্স্ট এইড বক্স রাখার জন্য কথা বলেছে। সামাজিক মানে সোশ্যাল সেফটি সিকিউরিটির ব্যাপারে, যেমন ধরুন আমি একটা কথা বলি, ওই যে IT সেক্টরের ছেলেদের সাথে একটা এইটা বোঝাচ্ছিলাম আর কি, এই আইন। তা আমি ওকে জিজ্ঞেস করি যে আপনি
এই যে যে চেয়ারটায় বসেছেন, হ্যাঁ, আর যে টেবিলে আপনি কাজ করছেন কম্পিউটারের সামনে, এটা একটা স্টাডি আছে, এরগোনমিক্যাল স্টাডি। হুম, এরগোনমিক্যাল স্টাডি হচ্ছে আপনার বডির ওজন কত, হ্যাঁ, হাইট কত, আপনি চেয়ারটা সেই অনুযায়ী কতটা উঁচু হবে, কতটা উঁচু হবে, হ্যাঁ। টেবিলটা কতটা উঁচু হবে, আর সামনে যে কম্পিউটার থাকবে সেটার ওই একটা ওই মানে এমন একটা স্ক্রিন থাকবে যেটা আপনার চোখে মানে চোখে যে আক্রমণ হয় যে ইয়ে Radiation, না, হ্যাঁ, সেটা হবে না। হবে না। তো এইটা আছে। ও যে কোনো যে এয়ারগোনমিক চেয়ার যেগুলো প্রচুর দাম হয় সেই চেয়ারগুলো এক একটা। এবার ওরা আমার দিকে চেয়ে আছে, আমি বললাম কেউ আছে এখানে, এখানে যতগুলো আইটি সেক্টরে বড় বড় আপনারা তো পদাধিকারী, কেউ আছে? মনে হলো যে ওরা এই প্রথম শুনলো আমার কাছ থেকে যে এরগোনমিক্যাল স্টাডি করে তার ওজন, তার হাইট অনুযায়ী তার চেয়ার, তার টেবিল, তার এইটাও থাকবে। এগুলো এইসব আচ্ছা, কোনো আছে কিছু? এই প্রসঙ্গে আপনাকে আপনি যখন মানে প্রসঙ্গটা তুললেন আইটির, আমি আপনাকে একটু জানতে চাই আইটির যে ইন্ডাস্ট্রি মানে যে শিল্প, আজকেই সকালে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও বলছিলেন যে ধসে পড়ছে আর আইটি ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড একটা বিরাট সংকট চলছে। অবভিয়াসলি সেখানেও কোনো রকম নিরাপত্তা নেই কর্মীদের, কিন্তু এই যে আইটি মানে একটা সেই ঝাঁ চকচকে একটা এমন একটা মোড়ক দেওয়া রয়েছে যে সেখানে ইউনিয়ন ব্যাপারটাই একটা মানে কি বলবো মানে নিষিদ্ধ কথা আর কি। কিন্তু আমি একটা ইন্টারভিউ দেখছিলাম একটা, সেখানে সেই আমেরিকান ভদ্রলোক কিন্তু বলছেন যে টেক ওয়ার্কারদের ইউনিয়ন অবশ্য জরুরি আইটির মানে শিল্পটার টিকে থাকার জন্যেও। এইখানেই এদের যে আপনি এক্ষুনি যে কথাটা বললেন যে এই যে এয়ারগোনমিক একটা সিস্টেম দরকার ঠিকঠাকভাবে, তার স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেই কথাটুকু তাদেরকে এখন অবধি বলেনি। তো এই আইটি ইন্ডাস্ট্রির ইউনিয়ন এটা নিয়ে কোনো রকম ভাবনা বা কোনো রকম কর্মসূচি ইত্যাদি কি? আইটি সেক্টরের আমরা ওই ইউনিয়ন একটা কর্ণাটকে বোধহয় রয়েছে। হ্যাঁ, আইটি সেক্টরের ইউনিয়ন আমরা করেছি। আচ্ছা, কিন্তু আমরা এখন যেটা চাইছি আমাদের রাজ্যে আলাদা ইউনিয়ন করতে, আচ্ছা, আইটি অ্যান্ড আইটিইএস, আচ্ছা, এইটা নিয়ে একটা আলাদা ইউনিয়ন করতে, সেটা সিদ্ধান্ত হয়েছে, এখনো বাস্তবায়িত হয়নি, সেটা আমরা করব। কিন্তু এইখানে মানে দেখেন, আমি এর আগেও একটা সেমিনারে বলেছি যে মিনিমাম ওয়েজেস, এখানে আমার একটা মিনিমাম ওয়েজেস চলে আসবে, রিলেট কীরকম, যে এখানে একটা আইটি সেক্টরের ওয়ার্কার আমাদের সল্টলেক এলাকায় একই কোম্পানিতে 20,000, 30,000, 40,000 টাকা পায়। এই ওয়ার্কারটা যেই পুনাতে, চেন্নাইয়ে কিংবা ত্রিবান্দ্রামে বা ব্যাঙ্গালোরে গেল, কী করে ওটা 50, 60, 70 হয়ে যাচ্ছে? ইটস দ্য সেম মিস্টার এক্স, সেম মিস্টার ওয়াই, সেম মিসেস এক্স, ওরা গিয়ে ওখানে কি দ্বিগুণ ভালো কাজ করতে আরম্ভ করলো। তখন ওরা যখন জিজ্ঞেস করেছে আমাদের ইউনিয়নের ছেলেরা, তখন ওরা বলেছে যে আমাদের রাজ্যে মিনিমাম ওয়েজেস 10,000 হচ্ছে আনস্কিল, স্কিল ফিল্ড হচ্ছে 15-16,000। তো রাজ্যের মিনিমাম ওয়েজেস যদি এই হয়, তো আমি তো 20,000, 30,000, 40,000 দিচ্ছি আনস্কিল টু হাই স্কিল, তো আমি তো খারাপ দিচ্ছি না। ওরা ওখানে ওদের স্কিলনেস, ওদের মিনিমাম ওয়েজেস বেশি, ফলে ওরা ওখানে বেশি পাচ্ছে। আপনি ভাবুন যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে একই লোক চলে গেল, XYZ, তারা গিয়ে ডবলের মতো ওয়েজেস পাচ্ছে। ফলে এই এত মানে অ্যানোমালি এই ওয়েজেসের ক্ষেত্রে। আবার যুক্তি উঠবে যে ওই সব শহরে তো কস্ট অফ লিভিংটা খুব হাই, খুবই হাই, সেটার জন্য সেটা তো আছে। কিন্তু আমার খালি প্রশ্ন যে আমরা একই লোক একই কাজ, এখানে 30,000, 20,000, 40,000, ওরা ওখানে গিয়ে ব্যাঙ্গালোরে কী করে একই লোক একই কাজ কি করে সেটা 50, 60, 70 হয়ে যাচ্ছে? কি করে এটা? এই যে সারা ভারতবর্ষে মিনিমাম ওয়েজেস এর একটা কোনো ফর্মুলা তৈরি না হলে তার পরিণাম এটাই হবে। এটা হচ্ছে জায়গা যে এখানে ধরুন এখানে একটা কথা আছে, আপনাদের বলি যে ওই এই জায়গায়
এখানে ধরুন 100 জনের বেশি যদি শ্রমিক স্থায়ী অস্থায়ী মিলে যেখানে কাজ করবে সেখানে ক্যান্টিনের ব্যবস্থা হবে। আচ্ছা, কোনো একটা ছোট মাল্টিন্যাশনাল কোম্পানি, সেখানে যদি 50 জন লোক কাজ করে, if they wants they will provide a cheap canteen to their workers. Why the government will through act they will restrict? কেন তারা রেস্ট্রিক্ট করবে? আইনে বলে দিচ্ছে রেস্ট্রিক্ট। যেমন ধরুন এখানে দুটো উদাহরণ আপনাকে দিই, যে ওই আইআর কোডের মধ্যে যে মালিক চাইছে এরকম একটা ইউনিয়ন, মজদুর ইউনিয়ন, সে রেকগনাইজড হবে, আর তার ওই যে একটু লেফট ওরিয়েন্টেড ইউনিয়ন তাকে সে মানছে না। আচ্ছা, একটা ইয়েতে গুড়গাঁওতে একটা কোম্পানি, তারা কিছুতেই তাদের পছন্দের ইউনিয়নের বাইরে গিয়ে অন্য কাউকে রেকগনিশন দেবে না। তাহলে এখন যা ইউনিয়নে এখন যেটা ছিল আইন, সেই আইনে ছিল যে তোমার রেকগনিশন বাই সিক্রেট ব্যালট। আমাদের ইউনিয়ন বলেছে রেকগনিশন বাই সিক্রেট ব্যালট, কিছুতেই মালিক মানবে না। হেভি লড়াই টড়াই সব ধর্মঘট টর্মঘট করার পরে ইলেকশন হলো, বামপন্থী ইউনিয়ন, আমাদের ইউনিয়ন জিতল। কিন্তু মালিকের তো এই কথা বলার স্পর্ধা হলো যে আমি এই ইউনিয়নকে পছন্দ করি, এই ইউনিয়নই রেকগনিশন। এটা আমি গুরগাঁওয়ের কথা বললাম। আমি 3 দিন আগে হলদিয়ায় গিয়েছিলাম, হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড, এটা বামফ্রন্ট সরকারের স্বপ্নের প্রজেক্ট, জ্যোতি বসু দায়িত্ব নিয়ে করেছিলেন। 172 জনকে স্বেচ্ছা অবসরের নামে কম্পালসারি ছাঁটাই করবে আর কি। আমি ওদের প্রজেক্টের ইনচার্জ, আমি নাম বলবো না, সেটা বলা ঠিক হবে না, ইনচার্জের সাথে কথা বললাম। সে বলে, দেখুন আমি আপনার সাথে কথা বলতে পারবো না, CI2-র কোনো লোকের সাথে কথা বলতে পারবো না। আপনি যদি তৃণমূলের ইউনিয়নের নেতাকে নিয়ে আসেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো। আমি বললাম, ও আপনি এটা জানেন তো যে CI2 হচ্ছে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন, রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেকগনাইজড বাই ILO অ্যাজ এ সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। আর রেজিস্টার্ড কোনো ইউনিয়নের সাথে আপনি কথা বলতে বাধ্য, বলো না? এই হচ্ছে জায়গা, এটা বোঝেন যে কিভাবে এই যে এই আইনগুলো তো এখন চেপে বসবে শ্রমিক কর্মচারীদের ঘাড়ের ওপরে। 1 এপ্রিল থেকে লাগু হবে 2026-এর। ওটা তো ছাড়েন, ওটা কি হবে না হবে পরে দেখা যাবে। এই যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, NTPC, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, অলরেডি কিছু ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টে ঢুকেছে। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং, জেম অফ এ কোম্পানি, কোটি কোটি টাকা মুনাফা দেয় কেন্দ্রীয় সরকারকে, সেখানেও এই অবস্থা। সব জায়গায় এই জিনিস হচ্ছে, এটা আমরা হতে পারে না। আর এই সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে একটা কথা আমরা বলি আপনাদের, এই আপনি কোনোদিন শুনেছেন সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে? এই যে এটা আপনার ভালো লাগবে, আপনারা হয়তো ম্যানেজমেন্টের লোক, ধারা 110(1) সোশ্যাল সিকিউরিটির কোড বলছে রাজ্য সরকার এই ধরনের স্কিম, মানে আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কারদের ওয়েলফেয়ার স্কিম, কর্পোরেট সেক্টরের আর্থিক সাহায্যে চলতে পারে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আপনারা জানেন যে পুঁজিপতিরা অনেক টাকা মুনাফা করছে, এবার রাজ্য সরকার তাদের কাছে স্বাধীনতার 78 বছর পরে তাদেরকে অনুরোধ করবে, ভাই তোমাদের মুনাফার থেকে কিছু টাকা কি আমাদের দেবে, তাহলে আমরা আমাদের রাজ্যের কয়েক কোটি অসংগঠিত শ্রমিকদের জন্য কিছু একটা করতে পারি। এই স্বাধীনতা প্রাপ্তি শ্রমিক কর্মচারীদের জন্য 42 কোটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য একটা টাকা দেয়নি, কেন্দ্রীয় সরকার তার বাজেটে অ্যালোকেশন করেনি।
আপনাদের মনে আছে কিনা জানি না, ডক্টর অর্জুন সেনগুপ্ত কমিটির একটা রিপোর্ট ছিল। তখন মনমোহন সিং হচ্ছে প্রাইম মিনিস্টার। বলছে আপনি 6,000 কোটি টাকা দিন, একবারে না পারলে দুবারে দিন। তিনিও 1 পয়সা খরচা করেননি, আর এর তো কোনো প্রশ্নই নেই। এটা 42 কোটি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, এটা কিন্তু 2011 সেন্সাস। তারপরে আর কোনো ইয়ে হয়নি, আরও বেশি এখন। কেন্দ্রীয় সরকার যদি তার বাজেটে কোনো না দেয় তাহলে কি হবে? তো এই মুহূর্তে যে পুরো যে ইস্যুটা, এরকম একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে, আপনাদের সংগঠন অর্থাৎ সিটুর বিরোধী কর্মসূচি এই মুহূর্তে কী কী আপনারা করছেন বা কী কী আছে? মানে 1-এর অধিক দিন সারা ভারত ধর্মঘটের দিকে আমাদের পরিকল্পনা রয়েছে। সমস্ত ইন্ডাস্ট্রিতেই এর প্রতিবাদ হচ্ছে, যে যেরকমভাবে পারছে। এখন অন্য সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর সাথে কথা হচ্ছে। আমরা আশা করছি যে একটা বড় মাপের আন্দোলন আবার শুরু হবে। আমরা এটা এই শ্রমকোড যেটা লাগু করেছে সেটা আমরা মানব না। তার জন্য যেখানে যেতে হয় সেখানে যাব। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন এবং নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায় সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন nagorik.net। বুঝলাম। গিগ ইকোনমি নতুন একটা বিষয় উঠে এসছে, যেখানে মোটামুটি কেউই পার্মানেন্ট নন, সকলেই টেম্পোরারি কাজ করেন, তার বেশি টাকা পান, কেউ কাউকে সেভাবে চেনেনও না। এই যে 15টা সেক্টরের যে কর্মীদের কী কী সুবিধা হবে সেটা বলা হয়েছে। তার মধ্যে 2 নম্বর পয়েন্ট আছে গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। বলা হয়েছে যে এই প্রথম কোনো শ্রম আইনে গিগ শ্রমের সংজ্ঞা ঠিক করা হয়েছে এবং বলা হয়েছে যে এগ্রিগেটর যারা আছে, অর্থাৎ এই অ্যাপ যেগুলো আছে সুইগি, জোম্যাটো বা ওলা, উবের মতো, তাদের যে অ্যানুয়াল যেটা হচ্ছে, টার্নওভার যেটা হচ্ছে, বার্ষিক যে আয়টা, তার 1 থেকে 2% কন্ট্রিবিউট করতে হবে। সেটা যেন কোনোভাবেই কর্মীরা যে টাকাটা পাবে সেই প্রাপ্য টাকার 5%-এর বেশি না হয়। এবারে এই সেক্টরের কাজের ধরনটা এরকম যে কর্মীদের একসঙ্গে হওয়াটাই একটা চ্যালেঞ্জ আর কি। যারা কাজ করেন তারাও যে খুব যে শ্রমজীবী বা গরিব ঘর থেকে উঠে আসেন সবসময় তেমনটাও হয় না। হয়তো খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের ভালো পড়াশোনা করা ছেলেরা অন্য কোনো কাজ না পেয়ে বাধ্য হয়ে একটা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। তো এবং তাদেরকে বেশ বলা করে, মানে কায়দা করে বলা হয় পার্টনার, মানে আমরা জোম্যাটো যেমন দেখি ডেলিভারি পার্টনার। তো এই এবং সেখানেও আর্থিক এবং জীবন নিরাপত্তা খুবই কম। তো আপনাদের নিজেদের যেহেতু গিগ কর্মীদের যে সংগঠন আছে, অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন, এই নতুন যে শ্রম আইনে গিগ কর্মীদের এই জায়গাটাকে যে বলা হয়েছে, এইটাকে আপনারা কীভাবে দেখছেন? কারণ আমরা এত নেসেন্ট স্টেজে না গিগ ওয়ার্কারদের অর্গানাইজেশন করা, এটা আমরা শুরু করেছি আমাদের রাজ্যে। অল ইন্ডিয়ার সব রাজ্যে হয়নি, কিছু কিছু রাজ্যে হচ্ছে। কিন্তু একটা জিনিস বলতে পারি যে এই একটা জিনিস নিয়ে আমরা কলকাতার বিভিন্ন জায়গায় একটু ওই গিগ ওয়ার্কারদের কাছে গিয়েছিলাম ছোট লিফলেট নিয়ে। আচ্ছা, এই যে রাস্তায় যেতে যেতে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই যে 10 মিনিটের মধ্যে পৌঁছতে হবে, অঙ্কের মধ্যে পৌঁছতে হবে, কত শ্রমিক এর মধ্যে মারা গেছে, অ্যাক্সিডেন্টে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে, 1 নয়া পয়সা ক্ষতিপূরণ পায়নি। তো আমরা এইটাকে একদম মানে
পাখির চোখ করেছি যে এই যে ওরা কাজ করছে, এটা এই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কম্পেনসেশন দিতে হবে, ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্টের আওতায় আসতে হবে। দ্বিতীয়টা হচ্ছে 8 ঘন্টা কাজের বাইরে হবে না। কীরকম ওরা বলছে যে ধরুন আমার দিনে এতগুলো ডেলিভারি দিতে হবে, ধরুন আমি কথাই বলছি আর কি, 10টা ডেলিভারি হয়ে গেল, বাকি 2টো ডেলিভারি ইন্টেনশনালি পিছিয়ে দিল, ঘন্টা 2 পিছিয়ে দিল। 8 ঘন্টার মধ্যে যদি ওই 10টা ডেলিভারি হলো আর বাকি 2টো ডেলিভারি আবার 2 ঘন্টা দেরিতে, মানে 10 ঘন্টা, তাহলে কাজের আওয়ার্সটা বেড়ে গেল 10 ঘন্টা। আর আপনি যদি ওই 8 ঘন্টা করে চলে যান তাহলে কিন্তু ওই দিনের আপনার যে পাওনা সেই কমিশন থেকে কেটে যাবে। কেন? 2টো ডেলিভারি আপনার আনডেলিভার্ড রয়ে গেল, মানে আপনি করলেন না। 3 নম্বর হচ্ছে পছন্দ না হলেই ওদের ওই যে কি কার্ড আছে নাম্বার, সেটা ব্লক করে দিচ্ছে। আচ্ছা, এই ব্লক করে দেওয়া, এই 3টে বিষয় নিয়ে আমরা এখন করছি, রাজ্য সরকারের কাছে বলেছি একটা আইন করার জন্য। অলরেডি বিহার, রাজস্থান আর কোনটা জানি কোন জায়গায় এই আইন হয়েছে ওদের ব্যাপারে। এমন কিছু আহামরি আইন নয়, কিন্তু একটা হয়েছে আইন এই জায়গা। এখন এটা তো বললাম যে খুবই মানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এইটা নিয়ে এখনই একেবারে ওই আমি একটা গিগ কথাটা উচ্চারণ করে, প্ল্যাটফর্ম কথাটা উচ্চারণ করে বলে দিলাম, একটা গিগের সংজ্ঞা করে দিলাম হ্যাঁ আইনে, তাহলেই একেবারে গিগ শ্রমিকরা আকাশের চাঁদ পেয়ে যাবে না, তা নয়। এখন আবার শুধু যে মোটর বাইক হচ্ছে তা নয়, সাইকেল করেও তো কত ছেলে মেয়ে, এখন মেয়েরাও আবার এর জায়গায় ঢুকে পড়েছে। হ্যাঁ, এই আচ্ছা, ওলা বাইকেও দেখবেন মেয়েরাও এখন বাইক চালাচ্ছে। সে নানা রকম বিষয় আছে, ওলা উবের আরও অন্যান্য নানা রকম। এখন এটা সময় নেবে। হ্যাঁ, কারণ আপনাদের এখনই কিছু করা যাবে না। 2020-তে বোধহয় সংগঠনটা তৈরি হয়েছে। আমাদের রাজ্যে আলাদা সংগঠন আমরা করছি। আচ্ছা, এই গিগের ওয়ার্কারদের। মহিলা কর্মীদের কথা আপনি বারবার বলছেন, এবার ওখানেও একটা পয়েন্ট করে বলা হয়েছে যে কোনো রকম লিঙ্গ বৈষম্য চলবে না, রাতের শিফটে মহিলারা কাজ করতে পারবেন, সেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং থেকে শুরু করে ভারী যন্ত্রপাতির যে কাজ সেখানেও মহিলারা কাজ করতে পারবেন, এবং পুরুষ সহকর্মীদের সমান বেতন পাবেন। আজকের কর্মক্ষেত্রে আমরা জানি মহিলাদের যে হেনস্থার শিকার হতে হয় সর্বত্র, মানে বড় থেকে ছোট সব রকম কর্মক্ষেত্রে, এবং রাজনৈতিক বাস্তবতাও যা, সেখানেও মহিলারা তো একেবারে নিরাপদ নন। সেখানে এই প্রতিশ্রুতিগুলোকেও আপনি কিভাবে দেখছেন আপনারা? না, এইখানে আইনের মধ্যে কিন্তু বলা আছে যে কি বলে, যে মহিলা কর্মীদের জিজ্ঞেস করা হবে আপনি কি রাত্রের ডিউটি করবেন, আপনি কি মর্নিং শিফটের ডিউটি করবেন। আচ্ছা, কোন মহিলা আছে বলবে যে না করবো না? যদি সে কনসেন্ট না দেয়, সেই প্রাইভেট সেক্টর এমপ্লয়ার, গভর্নমেন্ট সেক্টর বাদ দিলাম, প্রাইভেট সেক্টর এমপ্লয়ার তার করে দেবে, তার চাকরি রাখবে, বলে গুড বাই ম্যাডাম, ইউ গেট দিস পেমেন্ট অফ দিস মান্থ অ্যান্ড টাটা বাই বাই ফ্রম দ্য নেক্সট মান্থ। এবার এই যে মহিলারা রাতের শিফটে কাজ করবে, ভোরবেলায় তারা মর্নিং শিফটে আসবে, তাদের ট্রান্সপোর্ট কী হবে? এই যে আপনার রাতের শিফটে কাজ করা, তাদের প্রোটেকশন কে দেবে? ফিজিক্যাল প্রোটেকশনের কথা বলি, এক ট্রান্সপোর্ট, এক ফিজিক্যাল প্রোটেকশন কে দেবে? এসবের কোনো উল্লেখ এখানে কিছু নেই। আমার একটা সেমিনার হয়েছিল, তো সেমিনারে ওই যে কি যেন
এখন ওই যে এক ধরনের সংস্থা আছে না, যারা সব প্রোগ্রাম ম্যানেজ করে, সবটা ঠিকঠাক করে, তো কী বলে, ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট। তো ইভেন্ট ম্যানেজমেন্টের একজন মহিলা আর কি ম্যানেজার, সে এসেছিল ওই সেমিনারে। তো সব শোনার পরে রাত্রিবেলা বলছে যে আমাদের সেমিনারে এসে বললো, আচ্ছা আমার একটাই দাবি। কী দাবি? বলে 12:30 1টার সময় যখন ওই ইভেন্টটা শেষ হয়, আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কোনো ভেহিকেলের ব্যবস্থা, ট্রান্সপোর্টের ব্যবস্থা কি আমার মালিক করতে পারে? আপনারা কি সেই দাবি তুলবেন? এই হচ্ছে জায়গা। আমি তাকে পারমিশন নিলাম রাত্রিবেলায় সে আসবে, কিন্তু ট্রান্সপোর্ট দেব না। ভোরবেলা 6টায় সে থাকে 50 কিলোমিটার দূরে, তাকে গাড়ি দেব না। ভোর 4টের সময় কী করে আসবে? আর রাত্রিবেলায় থাকবে সে কী করে? তার প্রোটেকশন কে দেবে? এইগুলো সব অনেক কথা। হ্যাঁ, ম্যাটারনিটি বেনিফিট, সবার ক্ষেত্রে ম্যাটারনিটি বেনিফিট এর কথা বলা নেই। এবার ওরা বলছে কি, ধরুন ওই যে কী বলে, ইউনিভার্সাল সামাজিক সুরক্ষা নাকি ওরা করছে। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কি বলেছে? 20 বা তার বেশি শ্রমিক কাজ করিলেই প্রভিডেন্ট ফান্ড হবে। ইএসআইয়ের ক্ষেত্রে 10 বা তার বেশি শ্রমিক কাজ করিলে ইএসআই। ম্যাটারনিটি বেনিফিটের ক্ষেত্রে 10 বা তার বেশি শ্রমিক কাজ করলে ম্যাটারনিটি। আচ্ছা, যদি 5 জন মহিলা কাজ করে, সেই ম্যাটারনিটি বেনিফিট পাবে না? কি হচ্ছে? মানে এমনভাবে সব গুলিয়ে টুলিয়ে দেওয়া হয়েছে না, বিদেশিরা আসবে। একটা পুরনো একটা উদাহরণ মনে পড়লো আমার, এটা যে গ্রুপ 4 সিকিউরিটি, জানেন আপনারা, মাল্টি ন্যাশনাল কোম্পানি। আচ্ছা, ওদের হেড অফিস হচ্ছে লন্ডন। আচ্ছা, তো ওদের ওখানে ইউনিয়ন করেছিলাম। ওরা প্রভিডেন্ট ফান্ড কাটতো বেসিক আর ডি এর ওপরে। আমাদের যে প্রভিডেন্ট মানে ওয়েজেস কম্পোনেন্ট যেটা, সেটারও বেসিকের উপরে কাটতো, ডি এর উপরে না। আমাদের প্রভিডেন্ট ফান্ড কাটতে হবে বেসিক আর ডি এর উপরে। লন্ডন থেকে ভদ্রমহিলা এসেছিলেন, যিনি আমাদের ডাইরেক্টর HR, দিল্লিতে এসেছিলেন। বললেন পরিষ্কার যে দেখুন, এটা আপনার দেশের আইন হতে পারে, কিন্তু আমার দেশের আইন অনুযায়ী আমার কোম্পানি চলে। আমি প্রভিডেন্ট ফান্ড কাটবো বেসিকের ওপরে, নট অন বেসিক অ্যান্ড ডিএ। ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান অ্যাডভাইস ইউর ওয়ার্কার টু ওয়ার্ক। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট, দেন টেল দেম তো কুইট। বুঝলেন কি সাহস? আজও প্রায় লক্ষাধিক সিকিউরিটি কর্মী ওই গ্রুপ 4-এ কাজ করছে, লক্ষাধিক। ওই সেই বেসিকের ওপরেই পিএফ কাটছে, বেসিক অ্যান্ড ডি এর ওপরে নয়। আর এই আইন হয়ে যাওয়ার পর তো আর কোনো ব্যাপারই নেই। আচ্ছা, আর এক একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এক ধরনের শ্রমিক, যারা কোট আনকোট পরিযায়ী শ্রমিক, এবং আজকের ভারতে তাদের অবস্থা, বিশেষত বাঙালি পরিযায়ী শ্রমিকদের অবস্থা আর নানা দিক দিয়ে শোচনীয় আর কি। আমাদেরও নাগরিকতা নিয়ে পর্ব হয়ে গেছে। তো ধরুন, এই যে বিভিন্ন শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছেন, তাদের মধ্যেও নানা রকম ভাগ রয়েছে আর। কেউ নির্মাণ শ্রমিকের কাজ করতে যান, কেউ এমনি হোটেলে কাজ করতে যান, কেউ জিনিস ফেরি করতে যান। তো এই যে আজকের পরিযায়ী শ্রমিকরা প্রতিনিয়ত যে ধরনের বিপদের মধ্যে রয়েছেন আর কি, এই যে শ্রমবিধি আসার পর পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকের ইস্যুটা নিয়ে আপনাদের সংগঠন কীরকম ভাবনা চিন্তা করছে, এটা যদি একটু বলেন। কী করবে বলুন তো? ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার্সের প্রথম কথাই হচ্ছে ওদের একটা সচ্চিত্র পরিচিতিপত্র দিতে হবে। এই যে এই স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে, এবার তাদের মিনিমাম ওয়েজেস হবে যে স্টেটে মিনিমাম ওয়েজেস যা আছে, আর যেহেতু অন্য স্টেট থেকে ওখানে যাচ্ছে, প্লাস 1.5 টাইমস, মানে 1.5 বেশি দিতে হবে। বছরে 2 বার বাড়িতে আসার গাড়ি ভাড়া দিতে হবে, থাকার জন্য একটা শেল্টার দিতে হবে,
তারপরে ধরুন ওই যে কী বলে টয়লেট আলাদা করতে হবে, বাচ্চাদের নিয়ে গেলে তাদের জন্য ক্রেশের ব্যবস্থা করতে হবে। এক ধাক্কায় এই আইনটাই উঠে গেল, মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট, রেগুলেশন অ্যাবলিশন অ্যাক্ট উঠে গেল, এই আইনে উঠে গেল পুরো। এবং এই যে 15টা সেক্টর, সেখানে কিন্তু কোথাও কিন্তু এদের কথা নেই। না, থাকবে না তো। এই যে আমি আপনাকে এই যে বলি, এইটা দাঁড়ানো 1 মিনিট, কতগুলো তুলে দিল দেখুন খালি, উফ বাবা। এই দেখেন, অকুপেশন সেফটি এর মধ্যে The Working Journalist and Newspaper Employees Condition of Services Act, Miscellaneous Provision 1955 তুলে দিল। Working Journalist Fixation of Rates of Wages Act 1958 তুলে দিল। Motor Transport Workers Act 1961 তুলে দিল। BD and the Seeger Workers Condition Employment Act 1966 তুলে দিল। The Contract Labor Regulation Abolition Act 1970 তুলে দিল। সেলস প্রমোশন এমপ্লয়েজ কন্ডিশন আইন 1976 তুলে, এই যে দ্য ইন্টারেস্টেড মাইগ্রেন্ট ওয়ার্কম্যান রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস আইন 1979 তুলে দিল। দ্য সিনে ওয়ার্কার্স, এই যে আমি আগে বলছিলাম, অ্যান্ড সিনে থিয়েটার ওয়ার্কার্স আইন 1981 তুলে দিল। দ্য ডক ওয়ার্কার্স সেফটি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার আইন 1986 তুলে দিল। আর বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স তুলে দিল। এই 15টা আইন তো তুলে দিল। মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে এখন আমাদের কাজ হয়েছে, ইউনিয়ন হয়েছে, কাজ হয়েছে যে পশ্চিমবাংলার শ্রমিক কোন রাজ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোন রাজ্যে পড়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে, এখান থেকে আমরা সেই রাজ্যের সেই জেলার নেতাদেরকে টেলিফোন করি, এবার সেখান থেকে ম্যানেজমেন্টের সাথে বা ওই কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু কম্পেনসেশন, আর ডেড বডিটা কফিনে নিয়ে আসা, বাড়িতে পৌঁছে দেওয়া। কি দারুণ কাজ আমরা করছি। পরিযায়ী শ্রমিকদের ডেড বডিটা কফিনে করে আনা, আর কাছাকাছি হয়ে গেলে কফিনে ওই এয়ারে পাঠায় না, গাড়ি করে পাঠায়, অন্য ওয়ার্কারদের দিয়ে গাড়ি করে পাঠাচ্ছে। এই হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের নাম নথিভুক্ত হয়েছে পশ্চিমবাংলায়। তো কি আমরা কতবার বলেছি, একটা ওই যে কী বলে, একটা হেল্পলাইন নাম্বার করুন, সেই নাম্বারটা করলে মানে সবাই জেনে গেল পশ্চিমবাংলার শ্রমিকরা এই হেল্পলাইন নাম্বারে করলে গভর্নমেন্ট উইল রেসপন্ড। গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই, কোনো ব্যাপার নেই। তো একদম শেষ প্রশ্ন, এটা একটু অন্য ধরনের, মানে অন্য দিকের একটা প্রশ্ন, যে আমাদের যে বাঙালি মধ্যবিত্ত ঘরে গত 2-3 দশকে যেটা ঘটেছে, সেটা হচ্ছে রাজনীতি ব্যাপারটা খুব খারাপ, এরকম একটা ধারণার জন্ম নিয়েছে। মানে আপনি যেহেতু অনেকটা সময় দেখেছেন সামনে থেকে যে কি ছিল এবং পরে কি হলো, ফলে আপনাকে এই প্রশ্নটা আমি অবশ্যই করব যে বিশেষত বামপন্থী রাজনীতি ভীষণই খারাপ, কারণ বামপন্থী রাজনীতির লোকজন শিল্প চায় না, কারখানা চায় না, এরা ইউনিয়ন করে, ইউনিয়নবাজি আরও খারাপ, ছাত্র রাজনীতি খারাপ, সবই এই ধরনের কাজ করা মানে সেটা খারাপ, এবং সেটা নাকি আমাদের উন্নয়নে খুব বাধা সৃষ্টি করে, এরকম একটা ধারণা সাধারণ ঘরে তৈরি হয়েছে। কিন্তু আজকে এই যে আমি যদি শ্রমবিধিগুলোই ধরি, সেখানে যাদেরকে শ্রমিক বলে বলা হচ্ছে, এই যে ডিজিটাল মিডিয়া ওয়ার্কারদের শ্রমিক বলা হয়েছে, বা আইটি এদেরকে শ্রমিক বলাই হয়েছে, কিন্তু এরাও আসে মধ্যবিত্ত ঘর থেকেই আসছে। তো আজকে আমরাও সেই শ্রমিকের পর্যায়ে কিন্তু আমাদেরকেও ফেলা হচ্ছে, আমরা যারা এই ধরনের কাজকর্ম করছি। তাহলে কি আপনার মনে হয় যে এইবারে কি শ্রেণী নির্বিশেষে কোনো আন্দোলন গড়ে তোলা কি সম্ভব হবে? দেখেন, এটা আমাদের দেশের এরকম সরকার এর আগে আসেনি, যে প্রতি ক্ষেত্রেই ভাষা, ধর্ম, জাতপাত নিয়ে একটা বিভাজন তৈরি করা। আপনি কোনোদিন দেখেছেন একটা দাঙ্গা হলে মুসলমান পুঁজিপতি, মুসলমান জমিদার, হিন্দু পুঁজিপতি, হিন্দু জমিদার মারা গেছে? হিন্দু সাধারণ মানুষ মুসলমান সাধারণ মানুষকে মারছে, মুসলমান সাধারণ মানুষ হিন্দু মানুষকে মারছে।
যারা মালিক, পুঁজিপতি, জমিদার, জোরদার, তাদের গায়ে আঁচও লাগে না। আমরা এখনো এটা, এই যে কার্ল মার্কসের দেওয়া যে স্লোগান, দুনিয়ার মজদুর এক হও, এইটা আমরা, দুনিয়ার মালিকরা কিন্তু এক হয়ে গেছে। দুনিয়ার মালিকরা কিন্তু সব, ভারতবর্ষের মালিকরা এক, দুনিয়ার মালিকরা এক, কিন্তু দুনিয়ার মজদুর এক। এইটার জন্য তো অনেক পরিশ্রম করতে হবে। এ লড়াইয়ে চলবে যতদিন না পর্যন্ত এটা হয়। আর এটা তো আজকে নয়, এটা তো বহু যুগ ধরেই চলে আসছে। যারা বামপন্থী তারা সব সর্বনাশের মূল, আর যারা দক্ষিণপন্থী তারাই পৃথিবীটাকে ঠিক মতন চালাচ্ছে। তো এখন প্রমাণ হচ্ছে যে ট্রাম্পের যুগে পৃথিবীটা ওরা ঠিক মতন চালাচ্ছে না। ওকে ঠান্ডা করতে পারে চীন ধমকি দিয়ে, আর তো কেউ ধমকি দিতে পারছে না। আমাদের সরকার তো সারেন্ডার করে দিয়েছে। এখন এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এডুকেশন, এটা একটা, এই যে আমাদের রাজ্যের আন্দোলন, বিভিন্ন রাজ্যের আন্দোলন, আমাদের বিভিন্ন রাজ্যে তো আর কমিউনিস্টরা সেরকম জায়গায় নেই। কমিউনিস্ট না থাকতে পারে, কিন্তু বামপন্থী মনোভাবাপন্ন মানুষজন, সেটা শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, ইন্টেলেকচুয়ালস, তারা কিন্তু প্রতিবাদে রাস্তায় নেমেছে। ইরফান হাবিবের অনেক কথা হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু ইরফান হাবিবের একটা কথা পৃথিবীর বিভিন্ন ইতিহাসবিদরা শ্রদ্ধার সাথে তারা মানে। রমিলা থাপড়ের মতন ইতিহাসবিদের কথা পৃথিবীর ইতিহাসবিদরা মানে। আমাদের দেশে সায়েন্টিস্ট এরকম বড় বড় আছে যাদেরকে সারা পৃথিবী রেকগনাইজ করে, আজও স্যালিউট করে। তারাও তো এর বিরোধিতা করছে। আজকে এডুকেশন পলিসির বিরোধিতা করছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসির বিরোধিতা করছে, এই যে আমাদের যে জোট নিরপেক্ষ নীতি থেকে আমরা যে সরে আসছি, এটার বিরোধিতা হচ্ছে। এটা কিন্তু এটা বুঝবেন যে আমরা সংসদে কটা এমপি, কোন জায়গায় একটা সরকার করলাম, কটা এমএলএ, কটা পঞ্চায়েতের প্রধান, ইট ডাজন্ট ম্যাটার মাচ, কিন্তু আমাদের বক্তব্যটা এতটাই যুক্তিযুক্ত যে অনেক মানুষ যারা মানে রাজনীতির ধারে কাছে নেই, তারাও কিন্তু আমাদের পক্ষে কথা বলছে, কখনো কখনো উচ্চারণ করছে যে হ্যাঁ এই কথাটা ঠিক, এই কথাটা ঠিক, এটা ভুল, এটা বলছে। এটা কি জানেন তো, এটা একটা বড় আন্দোলনের ব্যাপার। ওই যেটা আমি আবার বলছিলাম যে ওই হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড স্বপ্নের প্রজেক্ট বামফ্রন্টে, সেখানে ওই যে যারা জমি দিয়েছে, যারা সেই জমিতে তাদের পুকুর ছিল, নারকেল গাছ ছিল, দুবেলা খাওয়া জুটে যেত। আজকে সেই জমি দিয়ে পেট্রোকেমিক্যালস হলো, বামফ্রন্ট সরকার তাদের জমি দিয়েছে, বাড়ি করে দিয়েছে অন্য জায়গায়, কিন্তু তার নারকেল গাছও নেই, তার ধান ক্ষেতও নেই, পুকুরও নেই। আজকে যদি তার এই চাকরিটা চলে যায়, এই 172 জনে খাবে কি? এখন ওখানে তো আগুন জ্বলবেই, আপনি আটকাতে পারবেন না। এই রকম ধীরে 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 সব জায়গাতে আন্দোলন বাড়ছে, একটা আছে, হ্যাঁ সব জায়গায় বাড়ছে। মহারাষ্ট্রে আমাদের সেরকম তো কিছু নেই, কিন্তু মহারাষ্ট্রে ইন্টেলেকচুয়ালসদের মধ্যে দেখবেন আমাদের মানে বামপন্থী মনোভাবাপন্ন মানুষ বিরাট বিরাট লোক আছে। আমাদের এই যে এই কি বলবো, আন্তর্জাতিক ক্ষেত্র, আমাদের বামপন্থীদের মনোভাব, তাদের যে বক্তব্য, সেটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড। এখন এটা সময় লাগবে। আমি চাইলেই কাল সকালবেলায় হবে না, আমি চাইলেই কাল বিকেলবেলায় হয়ে যাবে না, কিন্তু এইটা বলতে পারি যে একটা প্রবাহ শুরু হয়েছে। বামপন্থীরা যত নষ্টের গোড়া, এইটা আজকে অনেকে বুঝতে শুরু করেছেন যে না, বামপন্থীরা সব খারাপ কাজের জন্য দায়ী নয়, খারাপ কাজের জন্য অন্য লোকেরাও দায়ী। এখন আমরা যারা ট্রেড ইউনিয়ন কর্মীরা, আমরা চেষ্টা করছি শ্রমিক কর্মচারীদের বোঝাতে, কিন্তু সেটা তো এত সহজ নয়।
এই যে আমরা গত যে 9 জুলাই স্ট্রাইক হলো, 25 কোটি মানুষ কী বলে স্ট্রাইকে পার্টিসিপেট করেছে। এই 25 কোটির মধ্যে কিন্তু অনেক কোটি আছে যারা কোনো ট্রেড ইউনিয়ন করে না, কোনো দিন করেনি, কিন্তু তারা আমাদের ঢাকা স্ট্রাইকে পার্টিসিপেট করেছে। এইটুকুই লাভ আমাদের আন্দোলনের প্রবাহে প্রভাবিত হয়ে যদি তারা আমাদের সাথে আসে। এই বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকটা বিষয় বিস্তারিত আলোচনা করলেন। দর্শকরা যারা এই পর্ব দেখলেন, আশা করি আপনাদেরও অনেক কিছু জানা হলো, বোঝা হলো। যদি মনে হয় যে কোনো প্রশ্ন থাকছে অবশ্যই করবেন, কারণ এখানে তো সব প্রশ্নই চলবে। আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকুন, দেখতে থাকুন সব প্রশ্ন চলবে। ধন্যবাদ।